স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারের কাহিনী অনেকেই গল্পের ছলে তোমরা জানো। তো মহাকর্ষ কি, এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে। এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু কণা হতে পারে, আবার বৃহৎ আকৃতির বস্তু যেমন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এদের মধ্যেও পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে আমরা দুটো ছোট বস্তুকে পাশাপাশি নিলে তাদের মধ্যে আকর্ষণ বল বুঝতে পারি না কেন? না, দুটো ছোট বস্তু নিলে তাদের মধ্যেও আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ মহাকর্ষ বল কাজ করে, কিন্তু মহাকর্ষ বলের মান অত্যন্ত অল্প হওয়ার জন্য আমরা তাদের মধ্যে আকর্ষণটা বুঝতে পারি না। কিন্তু দুটো বৃহৎ বস্তুর ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করতে পারি যে তাদের মধ্যে মহাকর্ষ বল রয়েছে। যেমন সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, আবার পৃথিবী সূর্যকেও আকর্ষণ করে বিপরীতে, মানে একটা ক্রিয়া হলে আর একটা প্রতিক্রিয়া বলা হবে। পৃথিবী চন্দ্রকে আকর্ষণ করে, আর প্রতিক্রিয়া স্বরূপ চন্দ্রও পৃথিবীকে আকর্ষণ করে। আবার দেখো, পৃথিবী পৃষ্ঠে যে কোনো বস্তুকে আকর্ষণ করে। আমরা উপরের দিকে লাফ দিলে আবার ফিরে মাটিতেই পড়ি। কারণটা কি? কারণ হলো পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে। গাছ থেকে ফল মাটিতে পড়ে, এর কারণ কি? পৃথিবীর নিশ্চয়ই তার কাছাকাছি বস্তু সবকিছুকে আকর্ষণ করে। এই ঘটনাটা প্রত্যক্ষ করেছিলেন স্যার আইজ্যাক নিউটন, এবং তা থেকেই মহাকর্ষের ধারণা তার মাথায় এসেছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই মহাবিশ্ব অর্থাৎ পৃথিবীর বাইরেও যে একটা মহাজগৎ রয়েছে, সম্পূর্ণটাকে বলে মহাবিশ্ব। এই মহাবিশ্বের যে কোনো স্থানে যে কোনো দুটি বস্তু কণা থাকুক না কেন, তারা পরস্পরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মানটা কিরকম হবে তা মহাকর্ষ সূত্রতে ব্যাখ্যা করা হয়েছে। এরপর আমরা মহাকর্ষ সূত্র সম্পর্কে জানব। নিউটনের মহাকর্ষ সূত্র, এর বিবৃতিটা স্যার আইজ্যাক নিউটন যে রূপ দিয়েছেন সেটা দেখো। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে তাদের সংযোগী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ছবিটির দিকে লক্ষ্য করো, এ একটা বস্তু আর এ একটা বস্তু। প্রথম বস্তুটার ভর m1, দ্বিতীয় বস্তুটার ভর m2, আর তারা পরস্পর তাদের ভরকেন্দ্রের মধ্যে দূরত্ব r। এটা কিন্তু প্রথম বস্তুর ভরকেন্দ্র এবং দ্বিতীয় বস্তুর ভরকেন্দ্রের মধ্যে দূরত্ব নিতে হবে। বিন্দু বস্তু হলে সরাসরি আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পাই, কিন্তু এখানে সূত্রতে বস্তু কণা রূপে কল্পনা করা হয়েছে, কারণ যে কোনো বৃহৎ বস্তুকে সমগ্র ভর তার ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে বস্তুকে কণা রূপে আমরা কল্পনা করে থাকি পদার্থবিজ্ঞানের আলোচনার সুবিধার্থে। তাহলে বৃহৎ বস্তুর ক্ষেত্রে দূরত্বটা কোথা থেকে মাপা হবে? না, এই পৃষ্ঠতল থেকে পৃষ্ঠতল নয়, কিন্তু দূরত্ব মাপা হবে ভরকেন্দ্র থেকে। এই বস্তুর ভরকেন্দ্র যেখানে, সেখান থেকে দ্বিতীয় বস্তুর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, ওটা ধরে নেওয়া হয়েছে আর এখানে m2 দ্বিতীয় বস্তুটা যদি প্রথম বস্তুকে f1 বলে আকর্ষণ করে, আর প্রতিক্রিয়া স্বরূপ প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে যদি f2 বলে আকর্ষণ করে, এখানে স্পষ্টতই f1 = f2 হবে। কারণ আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী। একটাকে যদি ক্রিয়া বলে থাকি, তাহলে f1টাকে ক্রিয়া বললে f2টাকে প্রতিক্রিয়া বলতে হবে। আর ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান বিপরীতমুখী হয়, তার মান দুটো সমান, অর্থাৎ আমরা লিখতে পারি f1 = f2 এটা f ধরে নিই, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, এটাই বোঝাচ্ছে। আর এখানে লেখাতে বস্তু কণার নয়, এটা বস্তু কণা, তাহলে ভাষাটা ঠিক হবে। আবার দেখো বিবৃতিটা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে
তাদের সংযোগী সরলরেখা বরাবর আকর্ষণ করে, অর্থাৎ আকর্ষণ বলটা এদের ভরকেন্দ্র দ্বয়ের যে সংযোগী সরলরেখা সেই বরাবর ক্রিয়া করবে, অন্যদিকে ক্রিয়া করবে না। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বস্তু দুটোর ভর যদি বৃদ্ধি পায় তাহলে তাদের গুণফলটাও বৃদ্ধি পাবে, আর তাহলে আকর্ষণ বলের মানটা বাড়বে। এই জন্য নক্ষত্র, গ্রহ এদের ক্ষেত্রে মহাকর্ষ বলটা সুস্পষ্ট ভাবে বোঝা যায়। আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আবার দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বটা যত বৃদ্ধি পাবে আকর্ষণ বলের মান তত হ্রাস পাবে। এটাই আমরা পরের পৃষ্ঠাতে আলোচনা করছি। দেখো, M1 M2 এই দুটো বস্তু পরস্পরকে এফ বলে আকর্ষণ করছে, অর্থাৎ মহাকর্ষ বল এফ, এবং এদের ভরকেন্দ্র দুটির মধ্যে দূরত্ব স্মল আর। তাহলে নিউটন মহাকর্ষ সূত্র অনুযায়ী যেখানে বলা আছে এই মহাকর্ষ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, তাই আমি লিখেছি এফ ভ্যারাইজ উইথ আর M1 M2, যখন আরটা নির্দিষ্ট থাকবে এফ ভ্যারাইজ উইথ M1 M2। আবার ভর দুটো নির্দিষ্ট ধরলে এফ ভ্যারাইজ উইথ 1/r² লিখতে হবে, কারণ সূত্রতে বলা আছে যে মহাকর্ষ বলের মান বস্তু দুটির মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বস্তু দুটির ভরকেন্দ্রের মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, তাই লিখেছি এফ ভ্যারাইজ উইথ 1/r²। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে, এখানে সমান চিহ্ন দেওয়া উচিত, প্রথমে ভেরিয়েশন একটু কারেকশনটা করে নিই। ভেরিয়েশন তুলে ভেরিয়েশন কনস্ট্যান্ট যখনই দিয়ে দেওয়া হবে তখন সমান চিহ্ন বসে যাবে। ইকুয়াল টু, আর এখান থেকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে যেটা পেয়েছি সেটা হলো এ ভ্যারাইজ উইথ M1 M2 বাই r²। দেখো আবার এ ভ্যারাইজ উইথ M1 M2, আরেকটা পেয়েছি এ ভ্যারাইজ উইথ 1/r²। এই দুটো থেকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি এ ভ্যারাইজ উইথ M1 M2 বাই r²। যৌগিক ভেদের নিয়মটা কি না, দুটো ভেরিয়েশনের বাম পক্ষটা যদি একই রাশি থাকে তাহলে বাম পক্ষের রাশিটি, অর্থাৎ এখানে এফ, ওটা ডান পক্ষের রাশিগুলোর গুণফলের সাথে ভেরি করবে। ডান পক্ষের রাশিগুলো রয়েছে M1 M2 আর এটাতে রয়েছে 1/r²। M1 M2 এবং 1/r² এর গুণফল হলো M1 M2 বাই r², অর্থাৎ এফ ভেরি করবে M1 M2 বাই r² এর সাথে। এবার ভেরিয়েশন চিহ্ন তুলে যদি সমান করতে হয় একটা ভেরিয়েশন কনস্ট্যান্ট দিতে হয়, সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, সেটা হলো জি। এই জায়গায় জি দেওয়া হয় সমানুপাতিক ধ্রুবক। এই জি সমানুপাতিক ধ্রুবকটার বিশেষ মান আছে, আর এটাকে বলা হয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর মান যে কোনো দুটি বস্তু নিয়ে তাদের মধ্যে দূরত্ব নিয়ে যদি আমরা আকর্ষণ বলটা ক্যালকুলেট করতে পারি তাহলে এই এফ এর মান M1 M2 এবং আর এর মান বসালে জি সমান পাওয়া যাবে যে কোনো দুটো বস্তু, এবং তাদের মাঝে যে কোনো দূরত্ব নাও সর্বদা জি এর মান নির্দিষ্টই পাওয়া যাবে যেহেতু এটা কনস্ট্যান্ট। তাই জি ইকুয়াল টু পাওয়া যায় 6.67 into 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর সিজিএস পদ্ধতিতে হলে 6.67 into 10⁻⁸ ডাইন সেমি স্কয়ার পার গ্রাম স্কয়ার। তোমাদের ইউনিটটা চিন্তা হতে পারে যে এককটা এরকম কিভাবে আমরা বুঝতে পারলাম, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখান থেকে যদি জি সমান আমি বের করে নিই তাহলে দেখো কি আসবে, জি ইকুয়াল টু যেটা পাওয়া যাবে এফ ইন্টু r² বাই M1 M2। এবার এককটির দিকে লক্ষ্য করো, জি এর একক কি হবে, উপরে আছে এফ ইন্টু r² মানে বলের একক ইন্টু
দৈর্ঘ্যের এককের বর্গ। দেখো বলের একক এসআই পদ্ধতিতে নিউটন আর দৈর্ঘ্যের একক হলো মিটার, তাহলে দৈর্ঘ্যের এককের বর্গ মিটার স্কোয়ার। আর তলায় আছে দুটো ভরের একক, এসআই পদ্ধতিতে ভরের একক কেজি, তলায় আছে তাই কেজি টু দি পাওয়ার -2, অর্থাৎ পড়ার সময় পড়বো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, দূরত্বের একক সেমি, স্কোয়ার আছে তাই সেমি স্কোয়ার, আর তলায় দুটো ভর আছে অর্থাৎ নিচে গ্রাম স্কোয়ার হবে, সেটা উপরে উঠলে গ্রাম টু দি পাওয়ার -2। পড়ার সময় পড়বো ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। এই বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান এসআই এবং সিজিএস পদ্ধতিতে কি হয় এটা মুখস্থ রাখতে হবে এবং এই মানটা অঙ্ক করার সময় ইউজ করতে হবে, সুতরাং তোমরা মুখস্থ করবে। এরপর মাত্রা দেখো, জি এর মাত্রা। যে কোনো ভৌত রাশির আমরা মাত্রা নির্ণয় করি, এমনকি ধ্রুবক পদেরও মাত্রা নির্ণয় করে থাকি। এখানে ধ্রুবক জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর মাত্রা নির্ণয় করছি। জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই m1 m2 হবে। এবার বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের রাশিগুলোর মাত্রা বসাতে হবে, তাই জি এর মাত্রা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করেছি। জি এর মাত্রা সমান এফ এর মাত্রা ইন্টু আর স্কোয়ার এর মাত্রা ডিভাইডেড বাই m1 m2 এর মাত্রা। এফ এর মাত্রা কি? এফ হলো বল, এর মাত্রা ml টু দি পাওয়ার -2। আর স্কোয়ার এর মাত্রা কি? আর হলো দৈর্ঘ্য, তাই আর স্কোয়ার এর মাত্রা দৈর্ঘ্যের মাত্রার বর্গ অর্থাৎ এল স্কোয়ার। আর তলায় দুটো ভর আছে, দুটো ভরের মাত্রা এম স্কোয়ার হবে, দুটো ভরের গুণফল আছে তাহলে মাত্রা হবে এম স্কোয়ার। এগুলো সূচকের নিয়ম অনুযায়ী ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাচ্ছে, উপরে একটা এম নিচে দুটো এম, তাহলে এম টু দি পাওয়ার -1, উপরে এল আছে আবার এল স্কোয়ার দিয়ে গুণ, এল কিউব হয়ে যাচ্ছে, আর টি টু দি পাওয়ার -2 উপরে আছে নিচে নেই কিছু, তাই এন এল কিউব টি টু দি পাওয়ার -2। এই মাত্রা ধরেও জি এর একক নির্ণয় করা যায়। তো সেটা ওই নিউটন টার্মটা আসবে না নিশ্চয়ই, কারণ নিউটন এখানে ভেঙে গিয়ে একেবারে প্রাথমিক রাশিগুলোর এককে পরিণত হয়ে যাবে। তাই এই মাত্রা অনুযায়ী যদি জি এর একক নির্ণয় করতে হয়, তাহলে দেখো আমি লিখছি এসআই পদ্ধতিতে জি এর একক মাত্রা অনুযায়ী। প্রথম আছে ভরের মাত্রার পাওয়ার -1 অর্থাৎ কেজি টু দি পাওয়ার -1, তারপর আছে এল কিউব অর্থাৎ লিখব মিটার কিউব, তারপর টি টু দি পাওয়ার -2 অর্থাৎ সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে কেজি টু দি পাওয়ার -1 মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাও লেখা যায়। আবার সিজিএস পদ্ধতিতে জি এর মাত্রা জি এর একক এটাও অনুরূপভাবে লিখতে পারি। এখানে আছে এম টু দি পাওয়ার -1 অর্থাৎ ভরের এককের পাওয়ার -1 হবে। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, তাই গ্রাম টু দি পাওয়ার -1। তারপর এল কিউব আছে অর্থাৎ সেমি কিউব, তারপর টি স্কোয়ার আছে অর্থাৎ টি স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আছে অর্থাৎ সময়ের এককের পাওয়ার হবে -2। এভাবেও জি এর একক লেখা যায়। এটা তবে আলাদা কিছু নয়, আমরা যেটা আগে পেয়েছিলাম নিউটন মিটার স্কোয়ার পার, আগের পৃষ্ঠাতে যেটা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এই এককটা যা এখানে নিউটনকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই এককটি পাওয়া যাবে। আবার সিজিএস পদ্ধতিতে ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, এখানে যদি ডাইনকে ভেঙে দেওয়া হয় তাহলে এই এককটি পাওয়া যাবে, গ্রাম টু দি পাওয়ার -1 সেমি কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2। সুতরাং এগুলো ভিন্ন কোনো একক নয়, এটা মাত্রা অনুযায়ী একক হলো এটা, আর ব্যবহারিক ক্ষেত্রে ওই এককটি লেখা হয়ে থাকে নিউটন ডাইন
দিয়ে যে এককগুলো দেখালাম ওগুলোই লেখা হয়ে থাকে। নেক্সট পেজ। এবার দেখো অভিকর্ষ কথাটা আমরা শুনে এসেছি অনেক আগের থেকে, কিন্তু এখানে পড়লাম মহাকর্ষ। আমরা জানি যে পৃথিবী, আমরা অভিকর্ষ বলের দ্বারা পৃথিবীর পৃষ্ঠে রয়েছি, না হলে কবে মহাশূন্যে বেরিয়ে যেতাম। কেউ যদি লাফ দিত মহাশূন্যের দিকে চলে যেত, সে আর ফিরে আসতো না, বা যে কোনো বস্তু ছিটকে গেলে সেটা আর পৃথিবীতে আসতো না। অভিকর্ষ বলেই সব বস্তুকে পৃথিবীতে রেখেছে, আটকে রেখেছে। অর্থাৎ অভিকর্ষ বলের সাথে আমরা আগে থেকে পরিচিত। এবার সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা অনুরূপ একই রকম ভাবে হবে। অভিকর্ষ ভূপৃষ্ঠের উপরে বা কাছাকাছি অবস্থিত প্রতিটি বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। দেখো, পৃথিবী এবং অপর যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটাই হলো অভিকর্ষ। অভিকর্ষ আলাদা কিছুই নয়, এটাও এক প্রকার মহাকর্ষ বল, কিন্তু পৃথিবীর আকর্ষণ, তাই এটা একটা বিশেষ নাম দেওয়া হয়েছে অভিকর্ষ। যে কোনো দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করলে সেটাকে তো আমরা মহাকর্ষ বল বলে থাকি। আর শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী তার কাছাকাছি যেসব বস্তুকে আকর্ষণ করে, পৃথিবীর পৃষ্ঠে বা তার কাছাকাছি অবস্থিত বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলে অভিকর্ষ বল। এটা মহাকর্ষ বলেরই একটি বিশেষ নাম। এবার অভিকর্ষজ ত্বরণ কি? তাহলে পৃথিবীর কাছাকাছি যে কোনো বস্তুকে পৃথিবী যদি আকর্ষণ করে, তার কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে যদি টানে, তাহলে বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয়, ভূপৃষ্ঠের দিকে সে একটি টান বল অনুভব করবে, আকর্ষণ বল অনুভব করবে। আর বল ক্রিয়া করা মানেই কি? ত্বরণ কাজ করবে। ভূপৃষ্ঠের দিকে যদি ত্বরণ কাজ করে, বল কাজ করে, তাহলে সেই দিকে ত্বরণও কাজ করবে। ওই অভিকর্ষের প্রভাবে যে ত্বরণটা হয় সেটাকে অভিকর্ষজ ত্বরণ বলে। সংজ্ঞাটা এইভাবে লিখবে: অভিকর্ষ বলের ক্রিয়ায় অবাধে পতনশীল কোনো বস্তুর যে নিম্নাভিমুখী ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অবাধে পতনশীল বলতে বিনা বাধায় যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে যত সেটা ভূপৃষ্ঠের দিকে নামতে থাকবে তত তার বেগ বাড়তে থাকবে, আর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ওইভাবে যদি অবাধে বিনা বাধায় পড়তে থাকে, তাহলে যে হারে বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ যে ত্বরণ লাভ করবে, সেই ত্বরণটাই হলো অভিকর্ষজ ত্বরণ। এবার বলবে কোন একটা বস্তু যদি স্থির থাকে তাহলে তার উপর কি ত্বরণ ক্রিয়া করে না? না, যেহেতু বল ক্রিয়া করে অর্থাৎ বলবো ত্বরণ ক্রিয়া করে, কিন্তু বস্তুটার গতিবেগে বৃদ্ধি হয় না। যেমন ধরো একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ঝুলিয়ে রাখা হয়েছে, তাহলে তার উপর তো ওজন কাজ করছে। ওজন অর্থাৎ অভিকর্ষ বলের আরো একটা নাম ওজন। কোন বস্তুর কে পৃথিবীর যে অভিকর্ষ বলে টানে সেটাকে আবার তার ওজন বলা হয়ে থাকে। তাহলে কোন একটা উচ্চতায় যদি একটা বস্তুকে ধরো রাখা হয়েছে, একটা পাটাতনের উপর রাখা হয়েছে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রাখা হয়েছে, তো বস্তুটার ভর যদি এম হয়, নিশ্চয়ই এর ওজন কাজ করবে নিচ দিকে ডাব্লিউ। এই যেটা ওজন, এই ওজনটাই আসলে অভিকর্ষ বল। ওজনটাই আসলে অভিকর্ষ বল। এবং এর মান কত হবে? না, নিউটনের সেকেন্ড ল এফ ইকুয়াল টু এম এ হয়। এখানে এফ এর জায়গায় আছে ওজন। এফ অর্থাৎ যে বল দ্বারা পৃথিবী আকর্ষণ করছে, সেই বলটা ডাব্লিউ ধরেছি। অর্থাৎ নিউটনের সেকেন্ড লতে যে এফ ইকুয়াল টু এম এ, সেই এফ এর জায়গায় আছে ডাব্লিউ। এখানে বল হলো ওজন বা এই অভিকর্ষ বল। তাহলে এখানেও অনুরূপ ফর্মুলাটা হবে বস্তুর ভর গুণিত ত্বরণ, বস্তুর ভর এম, আর এখানে যে ত্বরণ কাজ করছে জি। অর্থাৎ বস্তুটা যদি স্থিরাবস্থাতেও থাকে তবু তার উপর ত্বরণ ক্রিয়া করে। বস্তুটার ত্বরণ মানে এই ত্বরণ ক্রিয়া করার ফলে এর গতিবেগ বৃদ্ধি ঘটছে না, কারণ এটা স্থির অবস্থায় আছে, কিন্তু ত্বরণ ক্রিয়া করে। বিষয়টাকে এইভাবে ট্রিট করতে হবে।
এবার দেখো অভিকর্ষজ ত্বরণের মান, মনে রাখতে হবে এটা পরীক্ষালব্ধ মান আর কি। পরীক্ষালব্ধ মান, এটা এটা প্রমাণ মান বলা যেতে পারে। অভিকর্ষজ ত্বরণের মান দুবার লিখেছি, প্রমাণ, একটা প্রমাণ কথাটা হবে প্রমাণ মান। তো অভিকর্ষজ ত্বরণের প্রমাণ মান এটা কোথায় পরিমাপ করা হয়েছে? 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে এই মানটি পাওয়া যায়। পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের যে মান পাওয়া যায় সেটাই হলো প্রমাণ মান, অভিকর্ষজ ত্বরণের প্রমাণ মান। তা অভিকর্ষজ ত্বরণের মান 45 ডিগ্রি অক্ষাংশ ছাড়া অন্য জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান তুলনায় কম হবে, সেখানে প্রমাণ মানের থেকেও কম হবে। আবার মেরু প্রদেশে গেলে অভিকর্ষজ ত্বরণের মান প্রমাণ মানের থেকেও বেশি হয়ে যাবে। তাই মাঝামাঝি একটা স্থান ধরে পৃথিবী পৃষ্ঠে প্রমাণ অভিকর্ষজ ত্বরণ ক্যালকুলেট করা হয়েছে। কারণ অঙ্ক করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমারি মান বসালে তো অসুবিধাজনক, বা কোনো একটা অঙ্ক করার সময় পৃথিবীর কোন জায়গায় ঘটনাটা ঘটছে সেটাও উল্লেখ নাও থাকতে পারে। সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ব্যবহার করব সেটা অবশ্যই স্থির করতে হবে, আর সেটাই হলো প্রমাণ মান ব্যবহার করব। তো সিজিএস পদ্ধতিতে জি ইকুয়াল টু 980.6 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া হয় 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে জি ইকুয়াল টু 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দশমিক বিন্দু দুঘর বাম দিকে, সেন্টিমিটারটা মিটার হয়ে গেছে, 100 দিয়ে ভাগ করার ফলে মিটার হয়ে গেছে। আর এটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এবার দেখো যে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এবং অভিকর্ষজ ত্বরণ জি আমরা জানলাম, তাদের মধ্যে সম্পর্ক। এখানে একটা ছবি লক্ষ্য করো, এটা হলো এই যে নীল বৃত্তটা দেখিয়েছি, গোলকটা দেখিয়েছি, এটা পৃথিবী। আর এখানে লাল গোলক একটা দেখিয়েছি, এটা বস্তু, পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু। তো পৃথিবীর ভর ক্যাপিটাল এম, বস্তুর ভর স্মল এম। আর পৃথিবীর ভর কেন্দ্র ও এবং বস্তুর ভর কেন্দ্রের মধ্যে দূরত্ব স্মল আর, আর পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তো মহাকর্ষ সূত্র অনুযায়ী বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এটা আমরা আগেই জানলাম। এম ক্যাপিটাল জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার হয়, তো এখানে এম ওয়ান এম টুর পরিবর্তে ক্যাপিটাল এম স্মল এম ধরেছি, তাই এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী সে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তো এখানে বস্তুর উপর তো অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, তাই এ না লিখে ওটাকে জি লেখা হয়, অভিকর্ষজ ত্বরণকে একটু তেরচা হরফে জি লেখা হয়। হ্যাঁ, এটা উল্লেখ, এটা অবশ্যই জানা প্রয়োজন। এটা তো আমি টাইপ করে লিখেছি, যদি অভিকর্ষজ ত্বরণ তোমরা লিখো সেখানে কিন্তু এইভাবে লিখবে, তেরচা হরফে এইভাবে। এরকম সোজা জি লিখো না, সোজা জি লেখা মানে এটা গ্রাম বোঝায়, এটা গ্রাম বোঝায়। আর এটা অভিকর্ষজ ত্বরণ বোঝায়, অর্থাৎ ইটালিক হরফে একটু তেরচা জি। তুমি লেখাটা সোজা লিখতে পারো বা তেরচা তোমার হাতে লেখা হতে পারে, কিন্তু অভিকর্ষজ ত্বরণকে সর্বদা এরকম তেরচা জি করবে। এরকম সোজা জি করা মানে ওটা গ্রাম, খেয়াল রাখবে লিখতে গিয়ে, আর অনেক সময় মনে থাকে না। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এম এর পরিবর্তে এম জি, এর উপর যে মহাকর্ষ বল কাজ করছে সেই মহাকর্ষ বল এফ ইকুয়াল টু এম জি। এবার এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আবার এফ ইকুয়াল টু এম জি, সুতরাং ডান পক্ষটা সমান হবে, অর্থাৎ এম জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এবার উভয় পক্ষকে স্মল এম দিয়ে ভাগ করে দিচ্ছি, তার ফলে পাওয়া যাচ্ছে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তো এটাই আর উচ্চতাতে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। এখন পৃথিবীর ঘনত্ব যদি রো ধরা হয় আর পৃথিবীকে যদি আমি একটা পারফেক্ট গোলক ধরি,
তাহলে গোলকের ভর ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? গোলকের আয়তনকে গুণ করতে হবে তার ঘনত্ব দিয়ে। আবার দেখো, পৃথিবীর ঘনত্ব সর্বত্র সমান নয়। পৃথিবীর কেন্দ্রস্থলে যে ঘনত্ব, কেন্দ্রমণ্ডলের ঘনত্ব তুলনায় বেশি, আর বাইরের দিকের ঘনত্ব তুলনায় কম হয়। তো এখানে পৃথিবীর ঘনত্ব বলতে যেটা ধরা হয়েছে, এটা হলো পৃথিবীর গড় ঘনত্ব। পৃথিবীতে এমনিতে পুরোপুরি গোলকও নয়, কিন্তু ধরে নেওয়া হয় যে গোলক। আবার পৃথিবীর ঘনত্বও সর্বত্র সমান নয়, তাই গড় ঘনত্ব ধরে নেওয়া হয়। এই অ্যাপ্রক্সিমেশন গুলো না ধরলে ক্যালকুলেশন করা খুবই জটিল হয়ে দাঁড়াবে। তাই পৃথিবীকে ধরে নেওয়া হয় পুরোপুরি গোলক, আর পৃথিবীর একটা গড় ঘনত্ব ক্যালকুলেশন করা জানা আছে। তো সেই গড় ঘনত্বকে রো ধরলে পৃথিবীর ভর m ইকুয়াল টু হবে পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব রো। তাহলে m এর মানটা যদি এখানে বসাই, আবার যদি ধরে নিই যে বস্তুটা পৃথিবী পৃষ্ঠে আছে, তাহলে আর দূরত্বটা তখন কি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাবে। এইটুকু দূরত্ব তো ক্যাপিটাল আর হবে। এই যে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর দেখানো আছে, তাহলে বস্তুটা যদি পৃথিবী পৃষ্ঠে থাকে, তাহলে স্মল আর দূরত্বটা হয়ে যাবে ক্যাপিটাল আর। স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। সুতরাং জি ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর হবে। এবার ক্যাপিটাল এম পৃথিবীর ভরের জায়গায় এই ভরের যে রাশিমালাটা পেয়েছি এটা বসিয়ে দেবো। অর্থাৎ এটা ইকুয়াল টু পাচ্ছি ক্যাপিটাল জি ইন্টু 4/3 পাই আর কিউব রো বাই আর স্কোয়ার। আর স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা আর উপরে পড়ে থাকবে, অর্থাৎ রাশিমালাটা হয়ে যাচ্ছে 4/3 পাই জি আর রো। যদি পৃথিবীর ব্যাসার্ধ এবং গড় ঘনত্ব জানা থাকে, জি এটা তো অবশ্যই জানা থাকবে, নিজেদের মুখস্থ থাকবে, তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণ দেখবো যে ক্যালকুলেট করে ওই 980 সেমি পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি পাবো, বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি পাবো। এত দূরে তোমরা করো।